ঋষভ আর রুয়াস মাত্র অতিরিক্ত ড্রিঙ্কস করে এখন মাতালের মতো ডান্স করছে, যেটা থামানোর চেষ্টা করছে রিনভি। কিন্তু রিনভি থামাতে যেতেই রুয়াস ওকে নিয়ে কাপল ডান্স শুরু করলো আর ঋষভ হাততালি দিতে লাগলো। রিনভি বারবার রোশ স্টপ ইট বলে থামাতে চাইল, কিন্তু উল্টো রুয়াস রোমান্টিক কাপল ডান্স শুরু করলো। ক্লাবের বেশিরভাগেরই এই অবস্থা, অ্যাডাল্টদের পার্টি হলে ওয়াইন থাকবেই। আচমকা আয়েশের গলা সেই ওহিয়াকে রেখে একটু মিউজিক থেকে দূরে যেয়ে কথা বলার চেষ্টা করলো। তখনই শুরু হলো এক ঝামেলা। এক ছেলে ড্রিঙ্কস করে অন্যজনের গার্লফ্রেন্ডকে কিস করেছে। এটা নিয়ে ঝামেলা শুরু করেছে সেই মেয়েটার বয়ফ্রেন্ড। সে মারধর শুরু করেছে ওই মাতাল ছেলেটাকে। মাতাল ছেলেটার ফ্রেন্ড গ্রুপও মারধর শুরু করলো। দুই গ্রুপে মারামারি যুক্ত হতেই বড়সড় একটা ঝামেলা তৈরি হলো। আচমকা একটা ছেলে ওয়াইনের বোতল ছুঁড়ে মারলো আরেকটা ছেলের দিকে। ছেলেটি মাথা নিচু করে নিজেকে বাঁচালো, কিন্তু বোতলটা তখন হিয়ার দিকে আসলো। আচমকা এমন হওয়ায় ও নড়তে ভুলে গেল আর হাত দিয়ে মুখ ঢেকে ভয়ে চোখ খিচিয়ে বন্ধ করে ফেলো। খুব জোরে বোতলটা কোথায় লেগে গেল শব্দ করে হিয়ার উপর কারোর গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। হিয়া কোনো ব্যথা না পাওয়াই চোখ খুলতেই দেখলো ওর সামনে আয়েশ দাঁড়িয়ে আছে। মাথাটা হালকা নিচু করে ওর দিকে ঝুঁকে আছে। অসম্ভব রেগে আছে ও, চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে আছে। হিয়ার তখনও হৃৎপিণ্ড লাফাচ্ছিল, শ্বাস প্রশ্বাস ওঠানামা করছিল। অ্যাশ কথা শেষ করে আসতেই দেখতে পাই মারামারি শুরু হয়েছে। রুয়াসকে খুঁজতে লাগলো ও আগে। রুয়াসকে পেতেই ও স্বস্তির শ্বাস পেল। আচমকা দেখলো হিয়ার দিকে বোতল আসতেই ও ছুটে এসে হিয়ার সামনে এসে ওকে বাঁচাতে চাইল। হিয়ার সামনে আসাই বোতলটা আয়েশের পিঠে লেগে ভেঙেছে। হিয়া আয়েশের দিকে তাকাতেই আয়েশ বলল, Are you okay? হিয়া উপনিস মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। সাথে সাথে হিয়াকে রেখে আয়েশ ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল ছেলেটির দিকে যে বোতল ছুঁড়ে মেরেছিল। আয়েশ দিয়ে ছেলেটিকে একটি ঘুষি মারল। মুহূর্তের মাঝে ছেলেটি ফ্লোরে পড়ে গেল। আয়েশ পড়ে যাওয়া ছেলেটির উপর বসে একের পর এক ঘুষি মারতে লাগলো, কোনো থামাথামি ছাড়া। এভাবেই মারা দেখে হিয়া ভয়ে মুখ হাত চেপে ধরল। আয়েশ রেগে একাধারে ছেলেটিকে মারতে থাকায় সবাই ভয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল। হিয়া আর রিনভি দৌড়ে যেয়ে বাহু ধরে আটকাতে লাগলো আয়েশকে। হিয়া ওর হাত টেনে ওঠাতে ওঠাতে বলল, অ্যাশ, স্টপ ইট, মারা যাবে ও, প্লিজ স্টপ ইট। রিনভি একইভাবে বলল। ব্রাদার প্লিজ স্টপ, ছাড়ো, ও মরে যাবে। বলিষ্ঠবান আয়েশকে কোনোভাবে থামাতে পারল না হিয়া বা রিনভি। শেষমেশ কিছু ওয়েটার এসে আয়েশকে টেনে তুলল। মার খাওয়া ছেলেটি রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে গেছে। আয়েশকে তবু থামানো যাচ্ছে না। রিনভি হাত ধরে শান্ত হতে বলল। হিয়া তো ওর সামনে দাঁড়িয়ে ওকে শান্ত হতে বলল। ততক্ষণে ক্লাবের ম্যানেজার এসে থামালো সব কিছু। ছেলেটির ফ্রেন্ডরা ছেলেটিকে নিয়ে বাইরে বেরোতে লাগলো। আয়েশ সেদিকে তাকিয়ে বলল, Have face. Cunt. গালি দিয়েই আয়েশ ঋষভ আর রুয়াসের দিকে তাকালো। মাতাল ঋষভ রুয়াসের সেই তাকানোই আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল। গাড়ির ব্যাক সিটে বসে আছে হিয়া আর রিনভি। দুজনের চেহারাই স্পষ্ট দুশ্চিন্তা আর দুজনেই গাড়ির কাছ ভেদ করে বাইরে তাকিয়ে আছে। ড্রাইভার সিটে আয়েশ রেখে বসে আছে। বাইরের বেঞ্চে ঋষভ আর রুয়াস বসে আছে। তুষার পড়ছে খুব। দুটোই শীতে কাঁপছে। ওদের জ্যাকেট আয়েশ গাড়ির ভেতর রেখে দিয়েছে, কিন্তু ওদের আসতে দেয়নি। মাতলামো ভাব অনেকটাই কমেছে ওদের, কিন্তু একেবারে থামেনি। একসময় রুয়াস আর সহ্য করতে না পেরে হেলে দুলে এসে গাড়ির কাছে নক করলো। সাথে সাথেই আয়েশ দরজা খুলে বেরিয়ে ঘুষি মারল রুয়াসের মুখে। আচমকা আঘাতে টালমাটাল হয়ে নিচে পড়ে গেল ও। ভয়ে ঋষভ মেয়েদের মতো মুখ চেপে ধরল। হিয়া রিনভি দুজনেই গাড়ির ভিতর থেকে নেমে গেল। রিনভি যে রুয়াসের কাছে গেল। হিয়া আরও মিলে দাঁড়ান করলো রুয়াসকে। আয়েশ কপালে দুই আঙ্গুল চেপে ডাক নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আয়েশ পাশের একটা শপ থেকে লেমন জুস নিয়ে আসলো। রুয়াস আর ঋষভকে হিয়ারা বেঞ্চে বসিয়ে রেখেছে। আয়েশ এসেই জুস দিল ওদের। ওরা খাওয়ার পর আরও একটু ঠিক হলো। আয়েশ ওদেরকে ধরে গাড়ির ব্যাক সিটে বসালো। ওদের সাথে পেছনে রিনভি বসলো আর হিয়া আয়েশের পাশের সিটে। ঋষভ আর রুয়াস দুটোই ঘুমিয়ে পড়েছে। আয়েশ গাড়ি স্টার্ট দিতেই হিয়া বলল, অ্যাশ, আমরা কোথায় যাচ্ছি? আমাদের ফার্ম হাউসে। হালকা রাগান্বিত কণ্ঠে বলল আয়েশ। এখনো পুরোপুরি রাগ কমেনি ওর। হিয়া অবাক হয়ে বলল, তো ওখানে কেন? আয়েশ এবার ওর দিকে তাকিয়ে একটু কাছে যেয়ে বলল, তোমাদের প্রাণপ্রিয় ভাই বন্ধুকে এর সাথে বাইরে বের করে দিলে
তুমি খুশি হবে? হিয়া ঠোঁট ফুলিয়ে বলল। আমি কেন খুশি হব? ড্যাডের হারিস আঙ্কেল ওদের ড্রিঙ্কস করা দেখলে বাড়ি থেকে আজীবনের জন্য বের করে দিবে। তার থেকে আজকে ওখানে থাকাই ভালো। আয়েশের কথাই হিয়া ও বুঝদারের মতো মাথা নাড়ালো। আয়েশরা পৌঁছালো ওদের ফার্ম হাউজে। জনসমাগম স্থলের থেকে একটু দূরে নীরবতা ঘেরা একটা ডুপ্লেক্স বাড়ি। আয়েশ গাড়ি থেকে নেমে ঋষভকে ধোলো আর হিয়ারা রুয়েশকে ধোলো। পাসওয়ার্ড দিতেই ভেতরে ঢুকলো ওরা। আয়াস নিচের একটা রুমে নিয়ে গেল ওদের। বিছানায় শুয়ে পায়ের থেকে জুতা খুলে দিল ওর। তারপর ব্ল্যাঙ্কেটটা গলা জড়িয়ে দিল। রুয়াশকেও একইভাবে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াদের একটা রুম দেখিয়ে দিয়ে আয়েশ উপরে নিজের রুমে চলে গেল। অনেক টায়ার্ড থাকায় রিনপি হিয়া ওদের জন্য দেখানো রুমে চলে গেল। রাত পেরিয়ে প্রায় ভোর হয়ে গেল। এখনও বাইরে অন্ধকার। হিয়ারা একে তো ক্লাব থেকে দেরি করে বেরিয়েছে, তার উপর এখানে আসতে 2.5 ঘন্টা লেগেছে। রিনপি ঘুমিয়ে গেছে, কিন্তু হিয়ার ঘুম আসছে না। ওর যে চোখের ঘুম কেউ কেড়ে নিয়েছে। আচমকা একটা কথা মনে আসতেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল হিয়া। আয়েশ নিজের বেডে বসে শার্টের বোতাম খুলতে লাগলো। তখনই ওর রুমে হিয়া কোনো শব্দ না করে ঢুকলো। আয়েশের রুমের দরজা ভেজানো ছিল বিধায় হালকা করে হিয়া দরজাটা খুলে ফেললো। আয়েশ ততক্ষণে শার্ট খুলে বেডে রাখলো। হিয়া তাকিয়ে দেখলো আয়েশের পিঠ কেটে গেছে অনেকটা। অনেক জায়গায় কেটে রক্ত শুকিয়ে গেছে। তখন বোতল ভেঙে এভাবে কেটে গেছে ওর। ব্ল্যাক শার্ট পরে রক্ত বোঝা যায়নি। আর তারপর যা কাণ্ড হয়েছিল তাতে এই কথা বেমালুম ভুলে গেছিল সবাই। অত জোরে কাচের বোতল পিঠে ভেঙে গেলে পিঠ তো কাটবেই। কি সমস্যা? আয়েশের ভারী কণ্ঠে হিয়ার ধ্যান ভাঙল। হিয়া বলল, অ্যাশ, তুমি কি করে বুঝলে আমি এসেছি? তুমি তো এদিকে ফিরেও তাকাওনি। আর না আমি কোনো শব্দ করেছি, কিভাবে জানতে পারলে? হিয়ার কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না আয়াস। বেড থেকে উঠে ফার্স্ট এইড নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। উত্তর না পেয়ে হিয়া বলল, আমি ভেতরে আসতে পারি? হুম। ছোট উত্তরে জবাব দিল আয়াস। হিয়া যে ওর সামনে দাঁড়িয়ে বলল, দাও আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। নো নিড। আয়েশের স্বল্প কথায় মেজাজ খারাপ হলো হিয়ার। আয়েশকে এক প্রকার জোর করতে লাগলো ও, কিন্তু আয়েশের সম্মতি না থাকায় ও 1 ইঞ্চিও নড়াতে পারল না ওকে। না পেরে হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, এমন কুমিরের মতো শক্তি বানিয়েছো কেন? নিজের বাহুতে কাউকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য। বিড়বিড় করে বলা আয়েশের কথা বুঝতে না পেরে হিয়া বলল, কি বিড়বিড় করছো? কিছু না। তুমি হঠাৎ এখানে কেন? মেডিসিন বের করতে করতে আয়েশ বলল। হিয়া ওর দিকে তাকিয়ে বলল, তোমার কোথাও কেটে গেছে কিনা দেখতে এসেছিলাম। দেখা হয়েছে, এবার যাও। আয়েশের কথাই ক্ষেপে হিয়া বলল। হাউ রুড! অ্যাশ, তুমি অনেক বাজে হয়ে গিয়েছো। আচ্ছা। হিয়া ক্ষেপে বলল। কি আচ্ছা? ওকে, যাও এখন, আমি ঘুমাবো। আয়াস রাশভারী কণ্ঠে বলে উঠল। হিয়া আয়েশের হাত ধরে বলল, আগে তোমার ট্রিটমেন্ট করে নিই, তারপর যাব। এসো প্লিজ। আয়াস একইভাবে দাঁড়িয়ে আছে দেখে হিয়া নিজের গায়ের জোর প্রয়োগ করে ওকে টানতে টানতে বলল। অ্যাশ প্লিজ এসো। করুণ সুরে বলা হিয়ার কথা আর ফেলতে পারল না আয়াস। হিয়া আয়েশকে টেনে বেডে বসালো। তারপর ফার্স্ট এইড নিয়ে নিজেই বেডে উঠে আয়েশের পিছে গেল। 5 ফুট 1 ইঞ্চির হিয়া 5 ফিট 11 ইঞ্চির আয়েশকে নাগালে পাবে না বলেই খাটে বসালো। হিয়া অ্যান্টিসেপটিক একটা তুলো নিয়ে আয়েশের কাছে যেতে তীব্র পারফিউমের গন্ধ পেল। ডিওর সৌভাজ এলিক্সির এক্স বাক্কারাট পারফিউম এটা। খুবই ঝাঁঝালো আর কড়া স্ট্রং একটা পারফিউম। আয়েশ যখন ওকে হাট হাওয়া থেকে বাঁচাতে এসেছিল তখনও এই পারফিউমটা ও পেয়েছিল। কড়া ঝাঁঝালো হলো হিয়ার গন্ধটা খুব মনে ধরেছে। আয়েশের পিঠের আরেকটু কাছে যেয়ে নাক টানতেই আয়েশ বলল, এটা খুব ডার্ক স্ট্রং একটা পারফিউম। এভাবে গন্ধ নিলে মাথা ব্যথা শুরু হবে তোমার। ওর দিকে না তাকিয়ে আয়েশ কিভাবে বুঝতে পারলো ও কি করছে? হিয়া অবাক হয়ে বলল, অ্যাশ, তুমি আমার দিকে না ফিরেই কিভাবে বুঝতে পারছো আমি কি করছি, কখন এসেছি? আগে নাই এবারও আয়েশ চুপ থাকলো। হিয়ার রাগ নিয়ে অ্যান্টিসেপটিক দিতে লাগলো আয়েশের পিঠের ক্ষতই। অ্যান্টিসেপটিক লাগাচ্ছে আর ফু দিচ্ছে হিয়া, কিন্তু আয়েশের কোনো প্রতিক্রিয়া না দেখে হিয়া মলমপট্টি করতে করতে বলল, লোহার মতো এমন শক্ত হয়ে গেছো কেন তুমি? মাঝে মাঝে
লাভার মতো গলেও তো যেতে পারো। লাভা থেকে লোহা তৈরি হয়। আয়েশের কথায় হিয়া কিছু বুঝতে না পেরে বলল, লাভা থেকেই লোহা তৈরি হয়। মানে কি? মানে তোমাকে বুঝতে হবে না, হয়ে গেলে রুমে যাও, আমি ঘুমাবো। আয়েশের কথায় হিয়া ঠোঁট উল্টে বলল। আর একটু, তারপর যাচ্ছি। ঋদ্ধ শুয়ে আছে ওর বিছানায়, পাশে রীতি ঘুমিয়ে আছে, বমি করেছে খুব ও। ঋদ্ধর মাথায় ঘুরছে হিয়ার কথা। স্নিগ্ধ থেকে জানতে পেরেছিল হিয়া নাকি শ্বাসকষ্টের জন্য 3 দিন হাসপাতালে ছিল। এই 3 দিন ও শুধু বলেছে ওর নাকি খুব কষ্ট হচ্ছে, বারবার একই কথা বলে কান্নাকাটি করেছে ও। আর এই শ্বাসকষ্ট ওদের জন্যই হয়েছে। ও যখন জানতে পেরেছে রিধির প্রেগনেন্সির কথা, তখন থেকে অসুস্থ হয়ে গেছিল। আহমেদ বাড়ির কেউ কথা বলছে না ওদের সাথে, অবশ্য এটাই স্বাভাবিক। রাবিয়া বাড়ির হেল্পিং হ্যান্ডকে দিয়ে রিধির জন্য খাবার পাঠায়, নিজে আসে না। রিধি যত যাই করুক, রাবিয়া তো মা। 9 মাস সে গর্ভে ধরেছে এই মেয়েকে, তিনি কিভাবে বের করে দেন? তাও এই সময় রিধি যা খাচ্ছে তার সম্পূর্ণই বমি করছে। রাবিয়া ঠিকই মেয়ের যত্ন নিচ্ছেন, কিন্তু অন্যের মাধ্যমে। ঋদ্ধ রিধির যা করেছে তা ক্ষমার অযোগ্য, তবু এই সময় তিনি চাইলেই বের করে দিতে পারছেন না। বাড়ির কর্তারা জানিয়েছে বাচ্চা হয়ে যাওয়ার পর ঋদ্ধদের চলে যেতে বলবেন। ঋদ্ধ ভাবছে পুরাতন কথা, হিয়া সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরতো, কিন্তু ঋদ্ধর পছন্দ না বিধায় বাঙালি পোশাক পরা শুরু করে। অবশ্য পোশাক নিয়ে ঋদ্ধর কখনোই হিয়াকে কিছু বলেনি। হিয়া নিজ ইচ্ছায় নিজেকে বদলেছিল ঋদ্ধের জন্য। খাবার রান্না শিখেছিল, শাড়ি পরা শিখেছিল। ঋদ্ধ শাড়ি পছন্দ করে বিধায় হিয়া আলমারি ভর্তি শাড়ি ছিল। নিজের স্টাইল দিয়ে কাটা চুলগুলো স্টাইল চেঞ্জ করিয়েছিল হিয়া। এত কিছুর পরও ঋদ্ধ কখনোই হিয়ার জন্য ওর হৃদয়ে কোনো অনুভূতি দেখেনি। সামান্য অনুভূতি দেখলেও ও হিয়াকে নিয়েই বাকি জীবন পার করত, কিন্তু হিয়ার জন্য ওর কোনো ফিলিংস ছিল না। হাজারবার চেষ্টা করেও হিয়াকে পছন্দ করার, কিন্তু ও পারেনি, ব্যর্থ হয়েছে। নিজের হৃদয়ের উপর জোর জবরদস্তি করেও লাভ হয়নি, উল্টো রিধির প্রতি দুর্বল হয়ে পড়ে ও। ঋদ্ধ ওর দিকে ফিরে ঘুমিয়ে থাকা রিধির দিকে তাকালো। শোয়া থেকে একটু নিচে নেমে আসে, রিধির পেটের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার সোনা, জানো, আমাকে ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য একটা মেয়ের তীব্র যন্ত্রণা কষ্ট পেতে দেখেছি, তবুও তার প্রতি আমার মন গলেনি। ফিরিয়ে দিয়েছি আমি তাকে। চোখ বন্ধ করে ক্ষণিকের জন্য চুপ করে থেকে ঋদ্ধ আবার বলল, একজন আমাকে অসম্ভব ভালোবাসার পরও তাকে আমি কষ্ট ছাড়ার কিছুই দিতে পারিনি। রিধির পেটে আলতোভাবে হাত বুলিয়ে ফের বলল, সোনা, আমি খুব কষ্ট দিয়েছি তোকে, খুব, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি তোমার আম্মুকে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের সম্পর্কের যদি সামনে পূর্ণতা না পায়, সেই ভয়ে আমরা লুকিয়ে বিয়ে করে নিয়েছিলাম। সোনা, আমি তাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার প্রতি তার ভালোবাসার প্রত্যেকবার আমাকে বাধা দিয়েছে। যেই কষ্টটা এখন সে পাচ্ছে, সেই কষ্ট আরো 2 বছর আগে পাক, আমি চাইনি, বিধায় তাকে কখনো জানাইনি। জানি আমি আজীবন প্রায়শ্চিত্ত করলেও আমার এই পাপের ক্ষমা হবে না। আল্লাহ আমাকে আমাদের যে শাস্তি দিবে তা মাথা পেতে নেব আমি। তুমি যেন কখনো বাবাকে ভুল বুঝবো না সোনা। দুপুর 12টায় ঘুম ভেঙেছে হিয়াদের। রিনভি তখনও ঘুমিয়ে আছে। হিয়া ওঠে ওয়াশরুমে যাবে, তখনই বাইরে খুব চিৎকার চেঁচামেচি শুনতে পাই। রিনভি আওয়াজ পেয়ে ধরফর করে উঠে বসে। বাইরে রুয়াস ঋষাবের আওয়াজ তীব্র হতেই ওরা দৌড়ে বাইরে ড্রয়িং রুমে যায়। যে দেখে আয়েশ একটা শোপিস নিয়ে ওদের পিছু ছুটছে, উদ্দেশ্য কষিয়ে একটা আছাড় মারবে ওদের। রিনভি হাই তুলে যেয়ে সোফায় বসলো, কুসুন কোলে নিয়ে সামনের ঝামেলা দেখতে লাগলো। রিনভিও চাই আয়েশ আচ্ছা করে দিক ওদের। রুয়াস দৌড়ে হিয়ার পেছনে পালালো, আর ঋষাব আয়েশের হাতের শক্ত পৌশালী এক ঘুষি খেলো। হিয়া আতকে উঠে বলল, অ্যাশ, পাগল হয়ে গেছো? লম্বা চওড়া রুয়াস দিব্যি হিয়ার পেছনে দাঁড়িয়ে সব দেখছে। ও আতঙ্কিত হয়ে আয়েশকে বলল, ব্রো, এভাবে মারছো কেন? সাথে সাথেই ওর দিকে শোপিস ছুঁড়ে মারল আয়েশ। হিয়া ভয় থমেরে দাঁড়িয়ে পড়লো, আর রুয়াস ওর কাজ চেপে ওকে নিয়ে বসে পড়লো। আয়েশ জানতো এমনটাই হবে, ওর জন্যই ও শোপিসটা ছুঁড়ে মারার আগেই ভাবলো না। রুয়াসের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর, ও নিজেকেও বাঁচাতে পারবে, সাথে যে আছে তাকেও বাঁচাতে পারবে। ঋষাব এবার কড়া কণ্ঠে বলল, ইয়াস,
তোর সমস্যা কি? একটু ড্রিঙ্কসই তো করেছি, তাতে এত রিয়াক্ট করার কি আছে? ড্রিঙ্কসই যদি করতে যাবে তাহলে সাথে করে এদের নিয়ে যাওয়ার কী দরকার ছিল? ওয়াইনের বোতলে যদি হিয়ার মুখে লাগতো তখন? তোদের তো সেন্সও ছিল না, ইডিয়েট। বলে সিঙ্গেল সোফায় বসলো। হিয়া সোফায় রিনভির গা ঘেঁষে বসলো আর রুয়াস আপাতত ওর পিছনেই বসলো। আয়াসের সামনে যাওয়া আর সিংহের সামনে দাঁড়ানো একই কথা। গাড়ি চলছে শহরের বুক চিরে। ঋষভ রুয়াসরা আয়াসের জামা কাপড় পরেছে আর রিহাদের জন্য পাশের একটা শপ থেকে ব্যাগি জিন্স আর শার্ট এনে দিয়েছে। আপাতত গাড়ি চলছে মুনলিট উইসপার্স এর দিকে। লস এঞ্জেলস সিটির বুকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা একটি চতুর্থতলা বিশিষ্ট রেস্টুরেন্ট মুনলিট উইসপার্স। এখানে সকল প্রকার খাবার পাওয়া যায়, ওয়েস্টার্ন, চাইনিজ, ইটালিয়ান সহ আরও অনেক। সম্পূর্ণ কাছে তৈরি একটি ভবন, যেটার বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারলেও ভেতর থেকে মানুষ ঠিকই সব দেখতে পায়। এই রেস্টুরেন্টের ভিআইপি জোন আছে, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো সেলিব্রিটি আসা যাওয়া করে। আজ গাড়ি থেকে নামলো। নেমে গাড়ির চাবিটা ওদের দিকে দিতেই কেয়ারটেকার সেটা নিয়ে পার্কিং জোনে চলে গেল। আয়েশরা যেয়ে 3 তলায় বসলো। রুয়াস যেয়ে আগে চেয়ার টেনে রিনভিকে বসালো। হিয়া নিজের চেয়ার টেনে বসে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, সাচ আ জেন্টলম্যান। রুয়াস চেয়ারে বসে বলল। হতেই হবে, আমার জেন্টেলম্যানের কাছে এই জেন্টেলম্যান কিছুই না। রিনভি হেসে ফেল ওর কথাই। ওদের বসার পরই আয়াস কল করলো কাউকে। মুহূর্তের মধ্যেই মধ্যবয়স্ক একটা লোক এগিয়ে এসে বলল, Hey young man, how are you all? আয়াস উঠে হাঁক করে বলল। উই আর গুড, হাউ অ্যাবাউট ইউ? রুয়েশ মাঝপথেই আলাপচারিতা থামিয়ে লোকটিকে বলল, আঙ্কল পল, উই ইউর স্টাভিং, প্লিজ ব্রিং সাম ফুড। মুনলিট উইসপার্সের ম্যানেজার পল আমগরিল। তিনি হেসে দ্রুত চলে গেলেন। মুনলিট উইসপার্স হলো আয়েশের বাবার রেস্টুরেন্ট। ওদের রেস্টুরেন্টের সাথে 2টা হসপিটালও আছে, যেটা একই নাম দিয়ে নামকরণ করা হয়েছে। আয়েশের মা ইশরাও পেশায় একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার। নিজের ফ্যাশন হাউসও আছে, যেখানে রীতিমতো 1000-এরও বেশি কর্মচারী কর্মরত আছে। আয়েশ মাঝে মধ্যে বাবাকে হেল্প করে, বাট পুরোপুরি কাজের ভেতর এখনও ঢোকেনি। রুয়াস একজন হিপ হপ ডান্সার। শখের বসে ডান্স করে ও। এটাকে প্রফেশন হিসাবে নিবে কিনা ও জানে না এখনও। পেছন থেকে আচমকা একটা মেয়ে রিনরিনে কণ্ঠে ইংরেজিতে বলে উঠল, হেই আয়েশ আহমেদ, এটা তুমি না? আয়েশ সহ সবাই পেছন ফিরে তাকালো। একটি গোলাপি চুলের অধিকারী মেয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আয়েশ মুহূর্তের মাঝেই খুশি হয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। হ্যাঁ ক্যাথলিন, কতদিন পরে দেখছে। খবর কি তোমার? তোমাকে তো দেখাই যায় না। বারিকি কণ্ঠে বলল আয়েশ। ঋষাপও উঠে এসে মেয়েটার সাথে কুশল বিনিময় করলো। দেখে বোঝা যাচ্ছে খুব ভালো ফ্রেন্ড হয় এরা। ঋষাপ হেসে মেয়েটাকে বলল, ওহ ক্যাট, তুমি এখনো চেঞ্জ হওনি। ইয়াশকে এখনো পুরো নাম ধরে ডাকো। মেয়েটি হেসে বলল, কি করে বলো? আমার ওর নামটা খুবই পছন্দ, আয়েশ আহমেদ। আয়েশ হেসে বলল। প্লিজ আমাদের সাথে জয়েন হও। মেয়েটি হেসে সাই জানিয়ে বসলো আয়েশ ঋষাবের মাঝের টেবিলে। আয়েশ ধীরে ধীরে সবার সাথে পরিচয় করিয়ে দিল। হিয়াকে পরিচয় করিয়ে দিতেই মেয়েটি অবাক হয়ে হিয়াকে বলল, তুমি হিয়া? আমার বিশ্বাসই হচ্ছে না, আমি তোমাকে দেখেছি। হিয়া হতবাক হয়ে বলল, কোন সিস্টার? আমাকে চেনো নাকি তুমি? অবশ্যই দ্য গ্রেটেস্ট হিয়া। তার জন্য পুরো একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে। হ্যাঁ হিয়া, সেই হিয়া তুমি? হিয়া এতটাই অবাক হলো যে ও কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর বলল, আমি ঠিক বুঝলাম না, আমার জন্য কে সম্পূর্ণ বদলে গেছে? আরে কেউ না, ও মজা করছে তোর সাথে। ও প্রথম দেখায় মজা করতে পছন্দ করে। হিয়ার কথাটা একদমই পছন্দ হলো না। ক্যাথালিন এর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি মজা করছে না। হিয়া কিছু বলার আগেই খাবার চলে আসলো। হিয়া কিছু বলতে যাবে তার আগেই আয়েশ বলল, খাবার এসে গেছে, আগে খাবার খেয়ে নাও, তারপরও ওকে প্রশ্ন করো। সন্ধ্যা সন্ধ্যা ভাব বাইরে আধা নামতে শুরু করেছে। আবহাওয়াটা গুমট হয়ে আছে। 22 বছরের একটা যুবক দাঁড়িয়ে আছে কাছে বড় দরজার দিকে মুখ করে। বাইরের আধার নামা দেখছে ছেলেটি। আচমকা রুমে একজন মধ্যবয়স্ক নারী আসলেন।
এসে দাঁড়িয়ে থাকা যুবকটির কাঁধে হাত রাখলো। যুবকটি না তাকিয়ে বলল, মম, ওইটা কিভাবে করতে পারলো? কিভাবে? কেন করছো এমন? মহিলাটি কোনো উত্তর দিতে পারল না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেন বাবা। সাথে সাথেই ছেলেটি মহিলাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এই প্রথম মহিলাটি তার ছেলেকে কাঁদতে দেখলেন। মম, তুমি তো কথা দিয়েছিলে ওকে আমার করে দিবে, আজীবনের জন্য আমার হয়ে থাকবে, আমার জীবন সঙ্গিনী হয়ে থাকবে। প্লিজ মম, তুমি ওকে এনে দাও। আমি ভালোবাসি ওকে মম, আমি খুব ভালোবাসি। ও এমনটা করতে পারে না মম। কি আছে ওর ছেলের ভেতর যা আমার নেই? বলো মম, বলো। তুমি কথা দিয়েছিলে মম, ওকে আমি এনে দাও। আই প্রমিস, আমি ওকে আর ছাড়বো না। আই প্রমিস। মহিলাটি অসহায় হয়ে পড়লেন। 22 বছরের এক যুবকের আহাজারি দেখছেন। তিনি ধীর কণ্ঠে বললেন, আম সরি বাবা, আমি কথা রাখতে পারলাম না। মুহূর্তের মাঝে ছেলেটি তার মাকে ছেড়ে ঘুষি মারল আয়নায়। সাথে সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আয়নাটি, আর ছেলেটির হাত ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেল। মহিলাটি আর্তনাদ করে মুখে হাত চেপে দাঁড়ালেন। ছেলেটি হাঁটু গেড়ে বসে আর্তনাদ করে বলল, না, আমি ওকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না। আমি ছাড়তে পারবো না ওকে। আমি ভালোবাসি মম ওকে। ওকে ছাড়া আমি মারা যাবো মম। আমি বাঁচবো না ওকে ছাড়া। প্লিজ আমাকে এনে দাও মম। মহিলাটি মুখে চেপে কান্না করছে। তখনই একটা মধ্যবয়স্ক লোক রুমে আসলো। প্রাণপ্রিয় ছেলের রক্তাক্ত করুণ অবস্থা দেখে ছুটে গেলেন ছেলের কাছে। নিজের প্যান্ট থেকে রুমাল বের করে ছেলের হাতে পেঁচিয়ে দিয়ে বলেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করেছে নিজের তুমি? ছেলেটি তার বাবার বুকে মাথা রেখে বলল, ড্যাড, I'm deeply obsessed to her. I can't live without her. I won't survive without her. I can't. ছেলেটার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন লোকটি। ছেলেটি একইভাবে বলল, প্লিজ ড্যাড, তুমি কি এনে দাও। প্লিজ ড্যাড, তোমার তো অনেক পাওয়ার। প্লিজ ড্যাড, আই নিড হার। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আই ক্যান্ট লিভ উইদাউট হার। লোকটি এবার বলেন, চুপ করো, চলো আগে হসপিটালে চলো। ছেলেটি একইভাবে কান্না করে বলল, ও এমনটা করতে পারে না, প্লিজ ওকে তোমরা এনে দাও প্লিজ। আচমকা ঘুম থেকে ধরফড়িয়ে উঠল আয়াস। হুট করে দম যেন বন্ধ হয়ে যাচ্ছে ওর। একটা বিচ্ছিরি স্বপ্ন দেখছে ও। মুহূর্তের মাঝে উঠে ও আয়াস রুমে চলে যেয়ে শাওয়ার ছেড়ে শাওয়ার নিচে দাঁড়ালো। দেওয়ালে হাত ভর করে দাঁড়ালো। এমন স্বপ্ন যেন ও না দেখে আর না দেখে ও। এই স্বপ্নটা ওর ক্ষত আবার রক্তাক্ত করে দিচ্ছে। বহু কষ্টে ও নিজেকে সামলেছে। অতীতের বীভৎস দিনগুলো ও আর মনে রাখতে চায় না। ও কখনোই ওই দিনগুলোকে মনে রাখতে চায় না। সামনে রিনভির বার্থডে আসায় হিয়া প্ল্যান করবে রুয়াসের সাথে। আপাতত তাই হিয়া বেরিয়েছে রুয়াসের বাড়িতে। কলিং বেল বাজানোর পরপরই একটা মেড দরজা খুলে দিল। হিয়া যেয়ে দেখল ঈশা টেবিল থেকে কাগজপত্র ঠিকঠাক করছে। হিয়া যে বলল, আন্টি রুশো কি বাড়িতে আছে? ঈশা এতক্ষণ হিয়াকে খেয়াল করেনি। হিয়া কথা বলতেই উনি তাকালেন ওর দিকে। মিষ্টি হেসে বলেন, হ্যাঁ আছে তো, দরকার? আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। হিয়া থামিয়ে বলল, না আন্টি, আমি নিজেই যাচ্ছি, তোমার কষ্ট করা লাগবে না। তুমি মনে হয় খুব বিজি। ঈশা হেসে বলল, তেমন কিছু না মামুনি, আজ একটা ফ্যাশন শো আছে, তারই কাগজ চেক দিচ্ছি। অল দ্য বেস্ট, তোমার শো অনেক ভালো হোক। তুমি কখন যাবে? ধন্যবাদ, আমি এই বের হব। হেসে বললেন ঈশরা। হিয়াও হেসে জানালো সে নিজেই যাচ্ছে রুশের রুমে। হিয়া সিঁড়ি বেয়ে উপর উঠে যেতে যেতে শুনল লাউড স্পিকারে কেউ বলিউড সং সেরেছে, মেরে খাবো মে জো আয়ে। হিয়াও গানের সাথে তাল দিয়ে মাথা নাড়তে নাড়তে উপরে উঠল। সিঁড়ি বেয়ে ডানের কোনার রুমটা রুয়াসের, যেখানে লাউড স্পিকারে গান চলছে, আর বামের কোনায় আয়েশের রুম। দুভাইয়ের রুমের ভেতর 3টা ঘরের দূরত্ব। হিয়া যেয়ে দাঁড়ালো রুয়াসের রুমের দরজায়। দরজাটা ভেজানো ছিল। ও কয়েকবার নক করলো, বাট রুশ কোনো রেসপন্স করলো না। এবার হিয়া দরজাটা ঠেলে দিল। দরজা সরে যেতে হিয়া চোখ বড় বড় করে তাকালো ভেতরে। ও যেন বিশ্বাসই করতে পারছে না। নিমিষেই চোয়াল ঝুলে মুখ হা হয়ে গেল। আয়াস সদ্য শাওয়ার থেকে বেরিয়েছে, সফেদ তোয়ালে কোমরে পেঁচিয়ে রাখা। আয়াস যে আলমারি থেকে শার্ট বের করতে দেখল আয়নায় হিয়া দাঁড়িয়ে আছে। সাথে সাথে পেছন ঘুরে দেখল হিয়া সত্যি সত্যি রুশের রুমের সামনে হা হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে হা হয়ে কি দেখছে ও?
আয়াস তোয়ালে পড়া অবস্থায় পা বাড়ালো হিয়ার দিকে। আয়াস হিয়ার পিছনে দাঁড়ালো। হিয়া উচ্চতায় ছোট হওয়ায় আয়াস দিব্যি ওর পেছনে দাঁড়িয়ে সব দেখতে পারল। কেউ এসেছে হিয়া সেটা দেখার প্রয়োজন মনে করলো না। সে হা হয়ে সামনের দৃশ্য দেখতে লাগলো। আয়াস হিয়ার পেছনে দাঁড়িয়ে ভেতরে দেখতেই দাঁতে দাঁত পিষল ও হাত মুষ্টিবদ্ধ করে হিয়ার পেছনে দাঁড়ালো। আরিশ বকবক করতে করতে বাড়িতে ঢুকলো। এভাবে বকাবকি করতে দেখে ইশরা ভুরকুচকে বললেন, কি হয়েছে? এভাবে রেগে আছো কেন? আরিশ চেঁচিয়ে বলেন, তো রাগ করবো না? দুটো তাগড়া জোয়ান ছেলে থাকতে আমাকে এত কষ্ট করতে হবে কেন? বারবার করে বলি এখন থেকে একটু একটু করে বিজনেসটা দেখতে, কিন্তু না, তোমার ছেলেরা তো তা করবে না। তা করলে তো তাদের লাইফ চিল করা হবে না। আয়াসটাও একটু করে, রয়াস তো তাও করে না। ইশরা স্বামীর কাছে যে বলেন, কি ফাইল ভুলে গেছো তাই তো? এখন এখানে বসো, আমি নিয়ে আসছি। বলে উপরে পা বাড়ালেন তিনি। রুশের ঘরের সামনে আয়েশিয়া দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরকুচকে এগিয়ে গেলেন তিনি। রিয়ার পাশে দাঁড়াতেই তারও চোয়াল ঝুলে গেল। হা হয়ে তাকালো ভেতরে। আরিশ বিরক্ত হলো। ছেলেদের মতো মাও বেখেয়ালি। 1 মিনিট হলো গেছে, তবুও ফেরার নাম গন্ধ নেই। এবার মেজাজ খারাপ করে তিনিও উঠলেন উপরে। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গেলেন তিনি। যেই হতভম্ব হয়ে গেলেন তিনি। হা হয়ে সামনে দেখলেন রুইয়াস একটা সাদা তোয়ালে মেয়েদের মতো বুক থেকে হাঁটু অবধি পেঁচিয়ে পড়ে আছে, আর মেয়েদের মতো চুলে তোয়ালে পেঁচিয়ে উপরে ওঠানো। রুইয়াস গানের সাথে তাল মিলিয়ে নাচছে, ঠিক গানের নায়িকা কাজলের মতো। ও নাচে এতটাই মত্ত যে এত মানুষ ওর পেছনে দাঁড়িয়ে আছে যে সে টেরও পায়নি। সবশেষে রুইয়াস চোখ বুজে দরজার দিকে ফিরে একদম গানের মতো দুপাশ থেকে তোয়ালে খুলে ধরল। আর সাথে সাথেই হিয়াকে চোখ ধরে ওর দিকে ফেরালো। ওর বুকের দিকে ফিরে দাঁড়াতেই হিয়ার চোখ ছেড়ে দিল আয়াস। হিয়া ফিরে তাকাতে চাইল রুইয়াসের দিকে, কিন্তু ও কি তোয়ালের নিচে কিছু পড়েছে? কিন্তু আয়াস ওকে ফিরতে দিল না। শক্ত করে ওর বুকে আটকে রাখলো। প্রথম দিকে হিয়া ছটফট করলো। ও যখন দেখলো ও আয়াসের নগ্ন বুকে মাথা রেখে আছে, তখন আর লজ্জায় নড়াচড়া করলো না। রুইয়াস নাচ শেষ করে বড় একটা দম ফেলে চোখ খুলে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। আয়াস হিয়াকে ওর দিকে ফিরিয়ে রেখেছে আর নিচে রেখে তাকিয়ে আছে। রুইয়াস তাড়াতাড়ি আন্ডার প্যান্টের উপর নিজের 2 কোয়ার্টার প্যান্ট পরলো। ঈশা অবাক হয়ে বলেন, তুমি কি জেন্ডার চেঞ্জ করছো? সাথে সাথে হিয়া পেছনে ঘুরে তাকালো। আয়েশও আর বাধা দিল না। আরিশ দাঁতে দাঁত পিষে বলেন, এই তোমার লাইফ চিল করা? ডাইনিংয়ে বসে আছে হিয়া। ওকে একটু আগে চিকেন স্যুপ দিয়ে গেছে। ও না খেয়ে চামচ নাড়াচাড়া করতে লাগলো আর মাথা নাড়িয়ে মিটিমিটি হাসতে লাগলো। আয়াস সেদিকে একবার তাকিয়ে খাওয়াই মনোনিবেশ করলো। রুইয়াসও খাচ্ছে। তখন ওর বাবা হুমকি দিয়ে গেছে তিনি আজ বাড়ি আসলে রুইয়াসের খবর আছে। আর ওর মা তো বলে দিয়েছে কোনো জেনেটিক্যালি সমস্যা হলে ওনাকে বলতে, উনি ভালো ডাক্তার দেখাবেন, দরকার পড়লে দেশের বাইরে নিয়ে যাবেন। রুইয়াস এখন খুবই চিন্তিত। ও শুধু মজা করে এমন করেছে। মেয়েদের গানে কি ছেলেরা নাচতে পারে না? ও তো শুধু একটু নেচেছেই, এই যা, তাতে সবাই যা শুরু করেছে ওর সাথে। আজ তো সেই কয়েকটা গালি দিয়েছে, তারপর আর কথা বলছে না। হিয়াকে এভাবে হাসতে দেখে রুইয়াস খাবার খাওয়া রেখে বলল, হার্ট, তুমি এভাবে হাসতেছো কেন? রুইয়াসের বলতে দেরি, হিয়ার দম ফাটানো হাসি দিতে 1 সেকেন্ডও দেরি লাগেনি। হাতের চামচ রেখে চেয়ারে মাথা এলিয়ে ও হাসছে। সম্পূর্ণ ডাইনিং রুমে ও হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। রুইয়াস ওর হাসি দেখে অসহায় ফেস করে ওর দিকে তাকালো। হিয়া হাসার দৌড় মুখ লাল হয়ে গেছে। সেদিকে আয়াস না তাকিয়ে বলল, এবার থামো, না হয় গাল ফেটে রক্ত বের হবে। আয়াসের কথা হিয়া ক্ষণিকের জন্য থামার চেষ্টা করলো। অত্যাধিক মাত্রায় হাসার জন্য ওর চোখে পানি চলে এসেছে, কিন্তু হিয়া তবুও হাসি থামাতে পারল না। রুইয়াসকে উদ্দেশ্য করে বলল, উফ রুশো, তোমার ডান্স স্টেপগুলো সেই ছিল। আগে জানলে এই গানের জন্য আমি তোমাকে নিতে বলতাম। নায়িকার পা দাপানোটা জাস্ট সেই ছিল। বলে আবারও আগে নেই হাসতে লাগলো। আয়াস রুইয়াস সেই হাসির দিকে তাকালো। সেদিনের পর এই 1.5 মাসে এই প্রথম হিয়ার
প্রাণখোলা হাসি দেখল। রুয়াস মিনমিন করে বলল, প্লিজ হিয়া, এই ব্যাপারে রিনকে কিছুই বলো না। আর রিচ ব্রো, কেউ কিছু বলো না প্লিজ। রুয়াস যে সিরিয়াস সেটা বুঝে হিয়া হাসি থামিয়ে আশ্বস্ত করলো ও কাউকে কিছু বলবে না। রীতি দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে। ওরা নানু বাড়ি ঘুরতে আসছে, ঋদ্ধসহ সবাই আসছে। পুকুরটা অনেক বড় আর গভীর। রিধি দাঁড়িয়ে আছে। আচমকা পেছন থেকে নিধি ভয় দিল ও ব্যালেন্স হারিয়ে পুকুরে পড়ে যায়। নিধি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। রিধি তো সাঁতার জানে না, আর না নিধি জানে রিধি প্রায় ডুবে যাবে। আচমকা ঋদ্ধ এসে ঝাঁপ দিল পুকুরে। ততক্ষণে রিধি কিছুটা তলিয়ে গেছে। ঋদ্ধ যে টেনে উঠালো ওকে। পুকুরে ভাসতে ভাসতে রিধিকে জড়িয়ে ধরল। মুখে কয়টা চাপড় দিয়ে বলল, এই রিধি, তাকাও আমার দিকে। রিধি, কিন্তু রিধির কোনো সারা শব্দ নেই। ঋদ্ধ ওকে নিয়ে সাঁতরে উপরে ওঠালো। ততক্ষণে স্নিগ্ধ ভেতরে যে সবাইকে ডাকতে লাগলো। ঋদ্ধকে কোলে করে নিয়ে উপরে শুইয়ে দিল। পেটে চাপ দিতেই কান্নারত নিধিকে বলল, রিধি কাঁদিস না, এখানে আয়, ওকে শ্বাস দে ফার্স্ট। ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। নিধি শ্বাস দিচ্ছে। রিধির জ্ঞান আসতেই ঋদ্ধ ওকে ধরে বসালো। ঠিক আছো? ঋদ্ধ প্রশ্ন করলো। রিধি কোনো উত্তর দিল না, শুধু কাশলো। রাবিয়া ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। কান্না কান্না কণ্ঠে বলেন, কি দরকার এখানে আসার? যদি কিছু হয়ে যেত তখন? রিধি আর জানালো না ও কিভাবে পড়ে গেছে। শীত আবহাওয়া আছে বলে ঋদ্ধকে পাজকলা করে তুলে নিয়ে বাড়ির দিকে চলল। ঋদ্ধ রিধিকে বলল। গলা ধরো। রিধিও ও কথা শুনে গলা জড়িয়ে ধরল ঋদ্ধর। 10 বছর আগের ঘটনা মনে করে পেটে হাত দিল রিধি। ওই ঘটনার 10 বছর হয়ে গেছে। ওই ঘটনার পর থেকে ঋদ্ধর প্রতি রিধির অনুভূতি তৈরি হয়েছিল। একটা সময় সেই অনুভূতিটা তীব্র হয়ে নাম নেই ভালোবাসা। রিধি বাড়ির বড় মেয়ে ছিল বিধায় খুব আদরে ছিল। সেজন্য রিধি পরিবারের সব থেকে ভদ্র মেয়ে ছিল, যে কখনো বড়দের চোখে তাকিয়ে কথা বলেনি, না কখনো কাউকে আপনি ছাড়া সম্বোধন করেছে। ঋদ্ধ সবসময় ভদ্র মেয়ে পছন্দ করত, যা পোশাক আশাকে কোনো প্রকার উচ্ছৃঙ্খলা থাকবে না, মার্জিত থাকবে, কথাবার্তা মার্জিত হবে। রিধিও নিজেকে তেমন তৈরি করেছিল। কেউ কখনো বলতে পারবে না ও কখনো বড়দের সামনে মাথায় ওড়না ছাড়া গেছে। কেউ বলতে পারবে না ও কোনো ছেলের সাথে কথা বলেছে। তখন রিধির বয়স ছিল 16 আর এখন 26। 10 বছর ধরে ভালোবাসে ও ঋদ্ধকে, কিন্তু ও এই কথা কখনো ঋদ্ধকে জানায়নি, শুধু সময়ের অপেক্ষা করেছে। কিন্তু তার ভেতরে হিয়া বলে দিয়েছিল ও ঋদ্ধকে ভালোবাসে, বিয়ে করতে চায়। পরিবারের বড়রা সম্মতি দিয়েছিল। সবসময় পরিবারের বাধ্য বড় মেয়ে রিধি চুপ করে গিয়েছে, কাউকে জানেনি নিজের মনের অবস্থা। প্রতিনিয়ত হিয়াকে ঋদ্ধ বাইরে নিয়ে যেত, প্রত্যেকটা কাজে হিয়াকে হেল্প করত। অবশ্য সেই একই হেল্পও নিধি রিধির বা স্নিগ্ধকেও করত। বড় ভাই হিসাবে ঋদ্ধ ছিল দায়িত্বশীল, কখনো কোনো দায়িত্ব ও অবহেলা করেনি। হয়তো হিয়ার থেকে রিধি ভালোবাসা বেশি প্রখর ছিল, তাই হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় ঋদ্ধ প্রপোজ করেছিল ওকে। ঋদ্ধর ভালোবাসা পাওয়া কাঙ্গাল রিধি রাজি হয়ে গিয়েছিল সে প্রস্তাবে। ভেবেছিল সহজেই বাড়িতে জানিয়ে দিতে পারবে ওরা, কিন্তু দেখতে তো সবই সহজ লাগে, করতে গেলে বোঝা যায় ঠিক কতটা কঠিন। ঋদ্ধ রিধির ক্ষেত্রে তাই হয়েছিল। বারবার চেষ্টা করেছে সবাইকে বলার, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে ওরা। হিয়াকে কত শতবার চেষ্টা করেছে বলার, কিন্তু হিয়ার ভালোবাসা দেখে কথাটা মুখে আটকে যেত। গায়ে হলুদের দিনও জানাতে চেয়েছিল, কিন্তু সেদিন সকলেই সব জেনে যায়। রিধি প্রতিনিয়ত খুব কান্না আসে, ও ধোকা দিতে চায় না ওর বোনকে, কিন্তু এই অবদ্ধ মন কখনো শোনেনি সে কথা, বোঝেনি কারোর কষ্ট। এই পৃথিবীতে কেউ যখন কাউকে ভালোবেসে না পেয়ে যে কষ্টটা পায় সেটা সবাই দেখে, অথচ তাকে পাওয়ার জন্য যে কতজন কষ্ট পায় সেটা কেউ দেখে না। নিয়মই এমন, আমরা কাউকে না পেলে নিজেই কষ্টকেই বড় করে দেখি, কিন্তু আমাদের পাওয়ার জন্য যারা কষ্ট পায় তাদের কষ্টগুলো আমাদের কাছে মূল্যহীন। হৃদের পেট অনেকটাই বড় হয়েছে এই 4.5 মাসে, সাথে ভয়াবহ অসুস্থ হয়েছে। কিছু খেলেই বমি হয়, প্রায় মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়, যার জন্য ওর ঘরের বাইরে কাউকে না কাউকে সারাক্ষণ রাখা হয়।
কিন্তু বাড়ি কেউ থাকে না। রিধি আগের থেকে অনেক চিকন হয়ে গেছে, গায়ের রং ফর্সা এখন আগের মতো নেই, চাপা হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। ইদানিং রিধির মনে হয় বাচ্চাটাকে দেখতে পারবে না, বাচ্চা হওয়ার সময় মারা যাবে। হৃদির অবশ্য তাতে কোনো আফসোস নেই, ওর তাতে আরও ভালো হবে। হিয়া ফিরে পাবে ঋদ্ধকে, আর ওর বাচ্চাকে অবশ্যই ওর মা দেখবে। আজগুবি চিন্তা করে ও শুয়ে পড়ল। আজ কিছুদিন ধরে এমন আজগুবি চিন্তা আসে ওর মাথায়, তবে কারণ ও জানে সারাদিন একা থাকে, কেউ কথা বলে না ওর সাথে। সন্ধ্যার পর ঋদ্ধ আসে, কিছুক্ষণ ওর সাথে কথা বলে রিধি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে ঋদ্ধ চলে যেতেই শুরু হয় একাকিত্ব। আয়াস দাঁড়িয়ে আছে একটা গাড়ির কাছে, আচমকা হিয়া মুখ ফুলিয়ে পড়ল। অ্যাশ, ওখানে একজন আমাকে বাচ্চা বলেছে। হিয়া মুখ ফুলিয়ে বলা কথাই আয়াস একগাল হেসে বলল, আচ্ছা এসো দেখি, আমাদের হিয়াকে কে বাচ্চা বলেছে? বলে হিয়ার হাত ধরে এগিয়ে গেল একটি ফ্রেন্ড ভর্তি টেবিলের দিকে। সেখানে বসে আছে কিছু ছেলে মেয়ে। আয়াস যে বলল, বলো কে বলেছে? হিয়া আঙ্গুল তুলে একটা ছেলের দিকে তাক করে বলল, ও। সাথে সাথেই আয়াস হেসে বলল, এ তো তোমার অনেক বড়, তোমাকে তো বাচ্চা বলবেই। আমাকে কেন বলবে? আমি কি বাচ্চা? আমার 14 বছর বয়স, বাচ্চা না আমি। হিয়ার কথাই আয়াস হেসে বলল। আচ্ছা আমি কথা বলছি। বলে আয়াস ছেলেটিকে বলল, হেই ব্রাদার, তুমি ওকে বাচ্চা বলেছ? ছেলেটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আয়াস সেদিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে বলল, ওকে কেউ বাচ্চা বললে ও খুব কষ্ট পায়, তোমার কথাও খুব কষ্ট পেয়েছে, তুমি কি ওকে সরি বলতে পারবে? ছেলেটি আয়াসের মুখের চমৎকার হাসিটা দেখল, তারপর নিজেও হেসে বলল, হেই প্রিটি গার্ল, আই এম সরি। হিয়া কিছু বলল না। আয়াস ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বিদায় জানালো। আয়াস আগে চলে গেল হিয়াকে রেখে। সেটা দেখে হিয়া দৌড়ে ওর কাঁধে উঠল। আয়াস ব্যালেন্স হারালো না, কারণ হিয়া এমন কাঁধে প্রায়ই ওঠে। আয়াস ওকে ধরে বলল, হিয়া নামো, আমার কষ্ট হচ্ছে। হিয়া অবাক হয়ে বলল, আমার মতো বাচ্চা মেয়েকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে? আয়াস শব্দ করে হেসে বলল, মানে তুমি বলছো তুমি বাচ্চা? হ্যাঁ, আমি একটা বেবি গার্ল। হিয়ার বলাই আয়াস আবার হাসলো, হেসে বলল, তাহলে ওরা বললে সমস্যা কি? ওরা কেন বলবে? হ্যাঁ, আমি শুধু বাচ্চা মেয়ে তোমার কাঁধে চড়ার সময় বুঝলে, অন্য সময় না। আয়াস হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন নামো, আমার কষ্ট হচ্ছে। এমন বলো না, আমার মাত্র 42 কেজি ওজন। তুমি গায়ে কুমিরের মতো শক্তি বানাও, দেখবে আমাকে নিতে কষ্ট হবে না তোমার। আচ্ছা যখন কুমিরের মতো শক্তি হবে তখন ছাড়বো না, আপাতত নামো। আমি নামবো না বললাম তো। আচ্ছা অ্যাশ, আমাদের ফ্রেন্ডশিপ কখনো ভাঙবে না তো? যাই হয়ে যাক, তুমি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। কখনো আমাদের এই সম্পর্ক নষ্ট করবে না, ঠিক আছে? ঠিক আছে, আর তোমার বেস্ট ফ্রেন্ড তো রিনভি। আয়াস হেসে বলল। হিয়া আরও শক্ত করে গলা জড়িয়ে ধরে বলল, তো কি হয়েছে? আমার 3 জন বেস্ট ফ্রেন্ড, তুমি, রিন আর রোশো। আয়াস আরও শব্দ করে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, এখন নামো। না, আগে আমাকে কটন ক্যান্ডি দাও, তারপর। হেসে আয়াস একটা কটন ক্যান্ডির শপে নিয়ে গেল। আয়াসের দিকে তাকিয়ে হিয়া ভাবছিল 6 বছর আগের কথা। তখনও আয়াস কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ। সারাক্ষণ চোখ গম্ভীর স্বল্পভাষী এমন আয়াসকে ও চেনে না। দীর্ঘশ্বাস ছেড়ে বেলুনের হাওয়া ভরতে লাগলো ও, আর আয়াসের দিকে তাকালো। তখন আয়াস ছিল 22 বছরের একটা ছেলে, আর এখন 28 বছরের আয়াস। আচ্ছা, বয়সের সাথে কি এই চেঞ্জগুলো হয়? স্বাভাবিক কি এটা? বলতে লাগলো হিয়া। রিনভির জন্মদিন আজ। হিয়ারা সবাই ডেকোরেশন করছে ছাদে। ঋষভ জানিয়েছে ওরা সব করে নিবে, তাই যেন বড়রা কেউ কষ্ট না করে। সাদা নীলের সংমিশ্রণে বেলুন দিয়ে ছাদ সাজাচ্ছে ওরা। রিনভির এই রংটা খুব পছন্দ, ওকে সারপ্রাইজ দিবে প্ল্যানিং করে রুয়াসের সাথে ওরে বাইরে পাঠানো হয়েছে। একেবারে সন্ধ্যার আগে যারা রুয়াস আর ওকে আনবে না, ততক্ষণে ওরা সব রেডি করে ফেলবে। ঋষভ বেলুন সাজাতে সাজাতে আয়াসের দিকে তাকাচ্ছে। মুহূর্তের মাঝেই মনে পড়ল 6 বছর আগের কথা। অন্ধকার ঘরে বসে আছে আয়াস, ওর হাতটা ব্যান্ডেজ করা, 7টা সেলাই লেগেছে হাতে। ও বাইরের দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋষাবর রুমে এসে দেখলো ও বাইরে তাকিয়ে আছে। ঋষাবর পাশে এসে বসলো, কাঁধে হাত দিয়ে বলল, অ্যাশ, আমি ইহাকে বলে দেব, দেখবি তোর কথায় বুঝে ফিরে আসবে। ও আর আসবে না, আমি জানি। আয়েশ গম্ভীর কণ্ঠে বলে উঠল। ঋষাবর কাঁধ ধরে আবারও বলল। এত শিওর কিভাবে তুই? কোনো উত্তর দিল না আয়াস। সে তার মতো উঠে বারান্দায় চলে গেল। ঋষাবও গেল ওর পিছনে। ওর দিকে না তাকিয়ে আয়াস বলল, সময় থাকতে বলতে হয় ভালোবাসি, না হলে হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায় না। হিয়াকে আমি বলতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। এখানে ওর দোষ নেই। আমি একপাক্ষিক প্রেমিক হয়ে থেকে গেলাম। ওকে কেউ এই ব্যাপারে কখনো কিছু বলবে না। ও যেখানে আছে, যেভাবে আছে, শুধু ভালো থাকুক। আমি ভালো না থাকলেও হবে, শুধু ও ভালো থাকুক। আমি কখনো চাই না আমার ভালোবাসার সম্পর্কে ও কখনো জানতে পারুক। হিয়াকে আমি চিনি, ও খুব কষ্ট পাবে এটা জানার পর। আমি কখনো ওর কষ্টের কারণ হতে চাই না। আচমকা ঋষাবের ফোন বাজতে থাকায় ও একটু বাইরে গেল। সবাইকে বলা হয়েছে আয়াস অ্যাক্সিডেন্ট করেছে। বেশি কেউ যেন ওর কাছে না যায়, ওর রেস্টের দরকার। তাই কেউ বেশি বিরক্ত করছে না। কিন্তু ঋষাব জানে, সব জেনে কীভাবে বন্ধুর পাশে থাকবে না। আকাশের দিকে তাকি আয়াস বলল, ভাঙা হৃদয়গুলোকে যে জুড়ে দেন, আমার আরতি শুনুন আপনি। তাকে কেন আমার জীবনে পাঠালেন আপনি? কেন তার মায়াবী চেহারা আমার হৃদয়ের জায়গা করতে দিলেন? কেন ভরসা দিলেন আমাকে? যদি তাকে আমার জীবনে নাই দিবেন, ভালোবাসা কি কোনো শাস্তি? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? ভালোবাসাকে যদি নাই দিবেন, তাহলে এই হৃদয় কেন দিলেন?